আসসালামু আলাইকুম 27 বর্ষের বাচ্চারা, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের গতিবিদ্যার এই ক্লাসে। সো এই ক্লাসে আমরা আজকে যা শিখবো এর ম্যাক্সিমাম জিনিসপত্র তোমরা আগে থেকে জানো, কিন্তু এতটা ডিপলি ফিল করতে পারো না বিষয়টাকে। সো তোমরা আমি আশা করি তোমার সবাই ভেক্টরটা পড়ে আসছো এবং ভালো করে পড়ে আসছো, কারণ ভেক্টরের ক্লাসগুলো অনলাইনে দিচ্ছে, খুব হিউজ পরিমাণ আছে। তুমি যে কোনো একটা মানে তোমার যারা পড়ায় আর কি একটু জায়গায় ক্লাস করলেই হয়, ঠিক আছে। এসিএস আছে বা যে ফিজিক্স অফ স্টুপিড আছে, হ্যাঁ, প্রমিতের। তারপর হচ্ছে যে তুমি অন্যরকম পাঠশালা আছে, তারপর ধরো যে বন্দি পাঠশালা আছে, সব অনেক জায়গা আছে, তুমি এক জায়গায় করলেই হয়। সবাই ভালো কন্টেন্ট দেয়, ঠিক আছে। এবং অনলাইনে যারা পড়ায় সবাই ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করে। সো আমরা একেবারে বেসিক লেভেলে ক্লাস করতে আসছি। সো এই ক্লাসগুলো দেখবো যে টপিক কম, কিন্তু হইতেছে যে মানে ডিসকাশন টাইপ বেশি থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আমরা ব্যাপারটাকে রিলেট করার চেষ্টা করি আর কি। আর যখন তোমাদেরকে পড়ানো হয়ে যায়, যখন আমরা অনশন ক্লাসগুলো করে বা যখন শুধু ম্যাথ সলভ করাই, তখন আমরা একটু কথাবার্তা কম বলি, মানে থিওরির উপর জোর কম দিয়ে আমরা শুধু ম্যাথ সলভ করতে থাকি, রাইট? তো আসো আমরা একটু তাড়াহুড়ো বাদ দিয়ে আসো আমরা নর্মালি ক্লাস করি। তো ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো। সো এই চ্যাপ্টারে কোনো কিছু শুরু করার আগে, একেবারে চ্যাপ্টারের ভিতরে কি আছে না আছে কোনো কিছু জানার আগে আমাদেরকে জানতে হবে যে ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝি আমরা। এখন দেখো, প্রসঙ্গ কাঠামো এই ব্যাপারটা কিন্তু তুমি পড়ে আসছো অলরেডি, রাইট? সো তুমি সেইখান থেকে জানছো তোমার প্রসঙ্গ কাঠামো দুই প্রকার হইতে পারে। একটাকে তুমি বলছো জড় প্রসঙ্গ কাঠামো, একটাকে বলছো কি তুমি অজড় প্রসঙ্গ কাঠামো। সো একটা কি বলবা এখানে জড় প্রসঙ্গ কাঠামো, জড়, আরটা কি আমাদের অজড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। এখন এই জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো বলতেছিলাম আমরা কি বুঝি। এতদিন আমরা যা শিখছি তা তো জানি আমরা কি শিখছি। এখন আমরা উপর ক্লাস উঠছি না, এখন আমাদের একটু মানে ফিজিক্সের সাথে রিলেশন নিয়ে চিন্তা করতে হবে। তো মনে রাখবা যেটা আমাদের বলছে এখানে কি জড় প্রসঙ্গ কাঠামো, যে জড় প্রসঙ্গ কাঠামো। তো এই কাঠামোতে আমাদের নিউটনের কোনো সূত্র কাজ করে না, ঠিক আছে। এইখানে কি লিখবা যে নিউটনের কোনো সূত্র এইখানে কাজ করে না, সরি মানে কাজ করে, ঠিক আছে। এখানে কি হবে যে নিউটনের সূত্র কাজ করে, মানে নিউটনের সূত্র মেনে চলে, নিউটনের সূত্র মেনে চলে, সূত্র মেনে চলে। আচ্ছা, এখন এই প্রসঙ্গ কাঠামোর থেকে আমরা যে বের করব অবস্থান, তার বেগ, তার ত্বরণ এবং তার সময়। তো সময়টা আমরা এখানে আপাতত নিতেছি না, আমরা এখানে নেব কি যে বেগ, ত্বরণ এবং তার অবস্থান। তাহলে আমরা দেখব যে যদি আমরা এই প্রসঙ্গ কাঠামো থেকে, মানে এই দুইটা প্রসঙ্গ কাঠামোতে আমাদের এইখানে ডিফারেন্টটা কি হবে, ডিফারেন্ট হচ্ছে যে তাদের এইখানে দুইটা ফ্রেমে হইতেছে আমাদের কি সেম থাকবে না, বেগ, ত্বরণ, সরণ, সময়গুলো আমাদের সেম থাকবে না, ঠিক আছে। এইখানে কি কি আমাদের মানে প্যারামিটার গুলো কি কি, সেটা হচ্ছে আমাদের বেগ, তারপরে ত্বরণ, তারপর আমাদের কি সরণ, অবস্থান, সময়, এগুলো আমাদের এখানে সেম থাকবে না। সো এই যে জড় প্রসঙ্গ কাঠামো যেটাকে আমরা বলি কি ইনার্শিয়াল ফ্রেম রেফারেন্স, আর অজড় যেটাকে আমরা বলি কি নন ইনার্শিয়াল ফ্রেম রেফারেন্স। সো জড় প্রসঙ্গ কাঠামোটা আমরা এখানে কখন ইউজ করবো এবং অজড় কখন ইউজ করবো। সো তুমি যখন নিউটনের কোন সূত্র এখানে কাজ করতে যাবা, বিশেষ করে ফার্স্ট লটা একটু বেশি তুমি এখানে যখনই এটাকে এক্সপেরিমেন্ট করবা তখনই সবসময় ফার্স্ট লটা দিয়ে কোশ্চেন করবা, যে তাহলে তুমি আনসারটা পেয়ে যাবা যে এইখানে আমরা এটা জড় নাকি অজড়। ফর এক্সাম্পল ধরো যে আমাদের এইখানে একটা গাছ আছে, আমি গাছ একটা এইখানে ধরো নিলাম, বা ধরো একটা রাস্তা, আমাদের এইখানে প্রথমটা রাস্তা চিন্তা করি আমরা, এটা রাস্তা আমাদের ধরা যাক। তো এই রাস্তাটায় ধরো একটা এখানে মুভিং কার বা একটা স্থির গাড়ি এখানে আছে। তার আগেও ধরো এখানে একটা গাছ আছে, এখানে কি আছে, একটা গাছ আছে এখানে, এটা গাছ, ঠিক আছে, এটা আমাদের কি গাছ। তো এখন যেটা গাছ হয়, তো এই জায়গাটায় ধরো একটা গাড়ি আছে, এইখান থেকে একটা ধরো গাড়ি, আমাদের পিছন থেকে একটা গাড়ি চিন্তা করো। তো গাড়ি আবার কেমন, ধরো যে গাড়ি হইতেছে এইটা, আমি আবার ড্রয়িং এ খুব ভালো, বুঝছো, চ্যাম্পিয়ন ছিলাম একসময় ড্রয়িং এ।
ড্রয়িং এর সময় পুরস্কার পাইছি তো, বুঝছো? তো এই যে দেখো, এখন যে বছর পাইছি ও বছর আবার আমি ছাড়া আবার বাকিরা আসছিল না, কারণ ওই বছর ওই যে ছিল, কোভিড-19 ছিল, তো ওই ইয়ার জন্য, করোনার জন্য বাকি মানুষজন আসতে পারে না। তো কি করবে, শেষে বাধ্য হয়ে আমার দিয়ে দিয়েছে পুরস্কারটা। তো এটা ধরো একটা গাড়ি। এখন এই গাড়িটা আমাদের ধরো যে এইখানে আছে, সো গাড়িটা এখন বর্তমান আছে ইউ ইজ ইকুয়াল টু 0 তে, তার মানে গাড়িটা এখন কোথায় আছে, স্থির অবস্থানে আছে। গাড়ি এখন স্থির অবস্থানে আছে। তো দেখো যে এই গাছের সাপেক্ষে এই গাড়িটার অবস্থান কি, স্থির। আবার এই গাড়ির সাপেক্ষে এই গাছটাও কি আমাদের স্থির, কেউ নড়তেছে না, কেউ সরতেছে না, স্থির আছে। তো এখন আমরা হতেছে বলবো যে এখানে দেখো লেখা আছে বস্তুর অবস্থান বা গতি বর্ণনা করার জন্য যে স্থানাঙ্ক অবস্থা গ্রহণ করা তাকে আমরা কি বলি, প্রসঙ্গ কাঠামো বলি। তাহলে গাড়িটা আমাদের স্থির কার সাপেক্ষে, এই গাছের সাপেক্ষে। তো এটা কথা এখানে কি বললাম যে কোন একজনের সাপেক্ষে কে একজন স্থির আছে, তাহলে কার সাপেক্ষে স্থির, গাছের সাপেক্ষে গাড়িটা আমার স্থির। তো তাহলে এখানে গাছ হচ্ছে কি আমাদের প্রসঙ্গ কাঠামো। মানে আমি যদি বলি যে আমি এখানে দাঁড়াইলাম, আমি যদি বলি যে আমার অবস্থান কোথায়, তুমি বলবা কি যে বোর্ডের সামনে, বোর্ডের সামনে। আর বলতে পারো যে ভাই আপনি তোমার মোবাইলের ভিতরে আছেন, আপনি তোমার ল্যাপটপের ভিতরে আছেন, এটা তো আসলে মানে অন্য বিষয় না। তো দেখো এই যে বোর্ডের সামনে, তাহলে দেখো তুমি কিন্তু আমাকে যখন আইডেন্টিফাই করছো আমি কোন জায়গাটা আছি, তখন তুমি কি করছো, পিছনে একটা জিনিসকে রেফারেন্স বা ফ্রেম চিন্তা করছো যে তুমি ঠিক ওইটার সামনে আসো। তার মানে তুমি যখন যখন আইডেন্টিফাই করছো আমি কোন পজিশনে আছি, এই যার অবস্থান থেকে আমাকে তুমি খুঁজে পাইছো, তো ওইটা হচ্ছে কি তোমার ফ্রেম অফ রেফারেন্স, প্রসঙ্গ কাঠামো। এখন এই গাছটা হচ্ছে কি এটার জন্য আমাদের ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো। তাহলে এখন এই গাড়িটা যদি এদিকে মুভ করতে শুরু করে, তখন আমরা এটাই বলবো যে এই গাড়িটা আসলে আমাদের কি আছে, গতিশীল আছে। কার সাপেক্ষে, এইটার সাপেক্ষে, এই গাছের সাপেক্ষে। এখন তুমি কোশ্চেন করো ভাইয়া আমাদের তো প্রসঙ্গ কাঠামো, এই যে ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো, সেটা তো দুইটা, একটা জড় একটা আমাদের অজড়। তাহলে দুই ক্ষেত্রে আমি একই জিনিস চিন্তা করতেছি যে কার সাপেক্ষে সে মুভ করতেছে। এখন দেখো ডেফিনেশনে কিন্তু আসলে আমার কিছু বলা নাই যে কোনটা জড় কোনটা অজড়। তাহলে জড় এবং অজড় আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে বললাম কি, যখন দেখবা যে নিউটনের ল এখানে কাজ করতেছে না, তখন বুঝবা কি ওইটা আমাদের অজড় প্রসঙ্গ কাঠামো। এবং যখন দেখবা যে নিউটনের ল কাজ করতেছে, তখন এইখানে বুঝবো সেটা জড় প্রসঙ্গ কাঠামো। তো আমরা যদি এত কিছু না বুঝি, আমরা একটা সহজ জিনিস বুঝি এখানে, সেটা কি, যে ত্বরণ যেখানে থাকবে না, ত্বরণ যেখানে থাকবে না, ত্বরণ, ঠিক আছে, ত্বরণ যেখানে থাকবে না, যেখানে থাকবে না, থাকবে না, সেটা কি আমাদের জড় প্রসঙ্গ কাঠামো। এখন দেখো যে নিউটনের সূত্রটা আমরা কিসের আইডিয়া পাই, জড়তার আইডিয়া পাই। আচ্ছা, তার মানে জড়তার যদি হয় সেখানে আমাদের কোনো ত্বরণ নাই, গাড়ি মুভি করতেছে না, রাইট। আচ্ছা, এখন দেখো যে এই গাড়িটা যদি আমার সমবেগে চলে, সমবেগে বলতে সে ইউ ইজ ইকুয়াল টু 0 থেকে মুভ করে নাই, যদি ইউ ইজ ইকুয়াল টু 0 থেকে মুভ করে তার মানে তার বেগের মানটা বাড়তেছে। এখন বেগের মানটা বাড়লে ত্বরণ হয়ে যাবে আমাদের, তার মানে আমরা চিন্তা করবো সে আগে থেকেই, মানে আমরা যে অবজারভেশন করা শুরু করছি তার আগে থেকে সেটা বেগেই চলতেছিল। তাহলে যদি এইখানে আমরা বলি এইখানে যে এই গাড়িটা আমাদের ইউ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল, কেমন বেগে, সমবেগে, সমবেগে গতিশীল আছে। তো সমবেগে গতিশীল থাকলে আমরা জানি যে সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে ত্বরণ থাকে না। তাহলে এইখানে আমাদের কোন ত্বরণ হয়েছে, ত্বরণ হয় নাই। তাহলে আমরা বলবো যে এই গাড়িটা এখন আমাদের কি আছে, সেটা হচ্ছে যে জড় প্রসঙ্গ কাঠামোতে আছে। তখন তুমি এইখানে চিন্তা করবা যে আমাদের এইখানে দেখো যে এই প্রসঙ্গ কাঠামো আমরা এইখানে বের করার জন্য যে স্থানাঙ্ক চিন্তা করি, তাহলে আমরা এখানে তিনটা স্থানাঙ্ক চিন্তা করতে পারি, এক্স ওয়াই জেড। তো ধরো এইটা ক্ষেত্রে এটাকে আমরা মানে যদি বুঝতে চাই ক্লিয়ারলি ভাবে সেই, তাহলে আমরা কি বলবো যে ধরো এই দিক বরাবর আমাদের এক্স এক্সিস, এদিকে আমাদের ওয়াই এক্সিস, ঠিক আছে, এদিক বরাবর।
এবং জেড এক্সিস তুমি যদি দিতে পারো পিছনের দিকে, তো আমাদের তিনটা লাগবে না, মানে 3 ডাইমেনশনাল আমরা চিন্তা করলাম না, আমরা এখানে 2 ডাইমেনশনাল চিন্তা করলাম। তাহলে এই দিক বারবার আমাদের কি আছে এক্স এক্সিস, এদিক বারবার কি আমাদের ওয়াই এক্সিস, ঠিক আছে, এই আমাদের ওয়াই এক্সিস আছে। এখন দেখো তুমি দেখতে পারবা কি যে এক্স অক্ষ বরাবর তার কোনো কি নাই, তার কোনো ত্বরণ নাই, সে মুভ করতেছে বাট সে কি আছে সমবেগে আছে, সো ত্বরণ হইতেছে না। সো আমরা বলবো যে এটা এখন কোথায় আছে, ইনার্শিয়াল ফ্রেমে আছে। এবং নিউটনের সূত্র এখানে কাজ করবে কিভাবে, দেখো যে তার নিউটনের আমাদের প্রথম সূত্রটা আমাদের কি বলে, দেখো তো ফার্স্ট ল আমাদের কি বলে, ফার্স্ট ল আমাদেরকে বলে যে যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সে চিরকাল স্থিরই থাকবে, আর যদি কোনো বস্তু সমবেগে গতিশীল থাকে তাহলে যদি তার উপরে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সে সুষমবেগে চলতেই থাকবে। মানে যেইটা একটা বেগ নিয়ে চলতেছিল তার উপরে যদি কোনো বল কাজ না করে তাহলে সে সুষমবেগে চলতেই থাকবে। তো ধরো এটা আমাদের যে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এদিকে আগাইতেছিল, বাহ্যিক কোনো বল নাই, এখানে বলবা কি when no force, বা বলবা যে absence of any force, so F is equal to এখানে কি আমাদের 0, অর্থাৎ need force is equal to 0। তো আমরা এখানে F না বলে আমরা এখানে বলি F need, মানে কোনো বল এখানে কাজ করতে পারবে না। সো বলবা কি এখানে আমাদের F need is equal to 0, ওকে, তার মানে এখানে আমাদের কোনো বল নাই। আচ্ছা, তো দেখো যে এখন বলবো তাহলে আমাদের নন ইনার্শিয়াল ফ্রেম কোনটা। তো নন ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে মনে রাখবা যে সেইখানে আমাদের ত্বরণ থাকবে, রাইট। নন ইনার্শিয়াল ফ্রেমে কি থাকবে, ত্বরণ থাকবে। ব্যাপারটা কেমন আমরা একটু যদি দেখি, দেখো আমরা এখানে স্লাইডে কালারটা চেঞ্জ করতে পারি চাইলে। সো আমরা এখানে সাবজেক্ট থেকে সলিড কালার থেকে হোয়াইট করে নিলাম, যাও। আচ্ছা, এখন দেখো যে এখানে আমরা যদি বলি এরকমের, দেখো যে সরি, এই যে এখন দেখো, তো ধরো আমাদের সেই রাস্তাটা আবার এইখানে, এইখানে রাস্তা আমাদের, রাস্তা আমাদের, তো এই রাস্তাটার ভিতরে যদি গাড়ি থাকে আমাদের, সরি যে এইখানে আবার সেই যে চমৎকার গাড়ি আমাদের, ঠিক আছে, এই যে চমৎকার গাড়ি, তো এই চমৎকার গাড়িটার এইখানে ধরো আমরা ভিতরে এবারটা বল রাখবো, এটার ভিতরে গাড়িটা বড় হয়ে থাকে, তাই না, উন্নত হয়েছে, আপডেট মডেল, বুঝছো। এখন যদি এর ভিতরে একটা বলকে আমরা রেখে দিই, এটা একটা বল আমাদের, ঠিক আছে, এই বল এইখানে কালারটা আমরা চেঞ্জ করে দিলাম যাতে বুঝতে পারি এটা বল, এটা বল আমাদের এটা। তো আবার তোমার সেই বিশ্ববিখ্যাত যে গাছ তোমার যেটা ছিল, গাছটা এখন এখানে আবার কি আঁকবা না, অবশ্যই আঁকবা। এই যে কত সুন্দর গাছ, তাই না, গাছের ডালপালা আছে, গাছ অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তো এইবার দেখো যে এই গাড়িটা আমার ছিল রেস্ট পজিশনে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু কত, এখানে 0। এখন এই গাড়িটা যদি আমাদের 0 পজিশন থেকে যদি চলতে শুরু করে তখন এখানে কি হবে, তার বেগ হবে, মানে তার ত্বরণ হবে। তাহলে যদি এখানে ত্বরণ, ধরো কিছু একটা ত্বরণ এখানে আমাদের আছে, কিছু একটা ত্বরণ আমাদের এখানে আছে, তো এই ভিতরে যে বলটা আছে না আমাদের, এই যে এম ভরের যে বলটা এখানে আছে, এখন আমরা জানি যে গতির জড়তার কারণে এই বলটা হইতেছে তার অবস্থানটা ধরে রাখতে চাইবে, সে এইখানে থাকার চেষ্টা করবে, কিন্তু এইখানে থাকার চেষ্টা করলেও যখনই এইটার যখন ভিতরে যখন চলতে শুরু করবে গাড়িটা, তখন এই গাড়ির ভিতরে যদি কেউ থাকে, ধরো যে এই গাড়ির ভিতরে যদি কেউ থাকে, এইখানে যদি কিছু থাকে, তো এইটার সাপেক্ষে যখন তুমি বের করতে যাবা, যে আমাদের এই এক্সিসটা সম্পূর্ণ এখন এর ভিতরে, ধরো তুমি যদি এইখান থেকে কিছু এখন বের করতে চাও, তখন তুমি কি দেখতে পারবা, তুমি দেখবা যে এইখানে, তখন দেখবা যে এই তোমার বলটা যখনই গাড়িটা সামনে দিকে চলে যেতেছে তখন এই বলটা আমাদের মুভ করে পিছন দিকে চলে আসবে, রাইট। বলটা কি হবে, মুভ করে আমাদের পিছন দিকে চলে আসবে। তো বলটা যদি মুভ করে পিছন দিকে চলে আসে, এইখানে যদি আসে, তাহলে দেখো যে কোনো প্রকার বাহ্যিক বল ছাড়াই বলটা আমার কি হইতেছে, এই যে এই পজিশন থেকে সে এখন
স্লাইড করে এই পজিশনে চলে আসছে, রাইট? কি হবে? এইখানে চলে আসছে, রাইট? আচ্ছা, এই যে দেখো বাহ্যিক কোনো বল ছাড়া বল এই আমাদের এইটা মানে আমাদের যে অবজেক্টটা ছিল সেটা তার পজিশন চেঞ্জ করে এইখানে চলে আসছে, তাই না? তো তাহলে দেখো এইখানে আসলে আমাদের নিউটনের সূত্র কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ নিউটন কি বলছিল আমাদের, যে বাহ্যিক কোনো বল ছাড়া আমাদের কি হবে, একটা বস্তু যেটা স্থির ছিল সেটা স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু গতিতে চলতেই থাকবে। কিন্তু তুমি কি এই বলের উপর কোনো বল দিছো? কোনো বল দাও নাই। তাহলে কোনো প্রকার বল না দেওয়ার পরেও এই বলটা, এই যে এম ভরের বস্তুটা ছিল সেটা এইখান থেকে এইখানে চলে আসছে, রাইট? আচ্ছা, তার মানে এর ভিতরে কিছু একটা জিনিস কাজ করছে। এখন তুমি যদি চাও এইটা আসলে আমাদের জন্য কি ত্বরণ হইতেছে, তাহলে এটা আমরা কি বলবো? নন ইনার্শিয়াল ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামো। কি বলবা? অজড় প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো। তো যেহেতু আমরা এখানে ত্বরণ পাইতেছি তার মানে আমরা বলবো এটা নন ইনার্শিয়াল ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামো। এখন যেটা বলতেছিলাম যে নিউটনের সূত্রে তুমি যদি এখন এই জায়গাটায় কাজ করাইতে চাও তখন কি করবা? তখন দেখো যে নিউটন বলছিল কি কোনো বল মানে বল না করলে এখানে ত্বরণ টরণ হবে না। তো আমরা তো দেখলাম এটা এখানে চলে গেছে, কোন একটা বেগে সেইখানে গেছে। তো যদি এইখানে মুভ করে চলে আসে তার মানে এর ভিতরে অবশ্যই কোন একটা বল কাজ করছে যার ফলে সেইখানে আসছে। তো এই বলটাকে আমরা বলি সুডো ফোর্স বা বলি আমরা কি অলিক বল। তার মানে এখানে যে বলটা কাজ করছে তার নাম কি আমাদের সুডো ফোর্স, সুডো ফোর্স। আচ্ছা, তো যার ফলে কি হয়েছে এটা আমাদের এইখানে চলে আসছে, রাইট? আচ্ছা, তো দেখো যে তুমি দেশে যে জড় প্রসঙ্গ কাঠামো কি, যার সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থান বের করি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই গাড়িটার ভিতরে এখন তুমি মানে এই প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমরা এইখানে যা মোটামুটি শিখছি যে ফ্রেমটা হইতেছে কি দুইটা আমরা ভাগ করলাম, যে একটা ছিল আমার এইখানে এই যে জড়, এটা কি আমাদের অজড়। তো বললাম কি জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র মেনে চলে আর অজড়তে করে না। তো সেইখানে আমাদের কি হবে? ত্বরণ থাকবে, আর এইখানে আমাদের কি থাকবে না? ত্বরণ থাকবে না, নিট ফোর্স ইজ ইকুয়াল টু 0। আর এইখানে কি বলছি, এখানে আমাদের দেশে যে অজড় প্রসঙ্গ কাঠামো যেখানে আমাদের দেশে ত্বরণ থাকতেছে, তো নিট ফোর্স এইখানে 0 হবে না, ঠিক আছে? এইখানে আমরা লিখতে পারি যে এফ নিট ইজ নট ইকুয়াল টু 0, কারণ ত্বরণ যেহেতু আছে তো নিট ফোর্স 0 হওয়ার কথা না। আচ্ছা, তার মানে যে আমরা এখান থেকে যদি কি কি বের করবো, এখান থেকে দেশে ত্বরণ, বেগ, ত্বরণ এবং কি তার বেগ এখান থেকে বের করতে পারবো। সো আপাত দৃষ্টিতে আমরা হইতেছে জাস্ট খুব সহজ সুন্দরভাবে এটা বুঝে ফেললাম যে আমরা হইতেছে যে প্রসঙ্গ কাঠামো বলতে কারে বুঝবো, যার সাপেক্ষে কিছু একটা বের করব, ঠিক আছে? এখন দেখো অবজারভার দুই রকম হইতে পারে না, যে ধরো গাড়িটা এখান থেকে মুভ এদিকে যাইতেছে, এই দেখো গাড়িটা দিকে মুভ করতেছে, বাট এই বাহির থেকে তুমি এখানে দাঁড়াই রয়েছো, এখানে তুমি এখানে দাঁড়ানো আছো, এখন তুমি তাকাইলে কি দেবা? গাড়িটা দিকে মুভ করতেছিল, রাইট? গাড়িটাকে এদিকে মুভ করতেছে, তো তুমি দেখবে এইটা। আর ধরো যে এই গাড়ির ভিতরে তুমি এইখানে বসা আছিলা, তুমি এইখানে তোমার ধরে পাশেটা বন্ধু আছে, তো এখন এই তুমি যদি এইখানে দেখো যে এইটার ত্বরণ আছে, এই গাড়িটা ত্বরণ আছে, আমার ত্বরণটা কোথায়? এই ত্বরণ, গাড়িটা আমার এই ত্বরণে গতিশীল, তার মানে গাড়িটা এখন আছে কোথায়? অজড় প্রসঙ্গ কাঠামোতে আছে। আর আমরা বলছিলাম কি যে এর উপর একটা সুডো ফোর্স কাজ করবে এই বলটার উপর, যার ফলে এই বলটা পিছনে চলে গেছে। তো মনে রাখবা যে নন ইনার্শিয়াল ফ্রেমের ভিতরে যে থাকে তার উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় সেটাকে আমরা কি বলি? অলিক বল বা সুডো ফোর্স বলি। তার মানে দেখো যে এই অবজারভারের সাপেক্ষে এইটা গতিশীল আছে, এটা নন ইনার্শিয়াল ফ্রেমে আছে। এখন এই যে তোমরা দুজন বন্ধু যে পাশাপাশি বসেছিলা, তোমাদের কি অবস্থানে কোনো পরিবর্তন ঘটছে? তোমাদের অবস্থানে কোনো পরিবর্তন ঘটে নাই। তার মানে তোমরা নন ইনার্শিয়াল ফ্রেমের ভিতরেই আসো, কিন্তু দুজনের সাপেক্ষে অর্থাৎ গাড়িটার সাপেক্ষে তোমরা আবার কি জড় প্রসঙ্গ কাঠামোতে আসো, ঠিক আছে? আচ্ছা,
তো দেখো যে এইখানে তুমি আর তোমার বন্ধু জানালার সিটে বসছিলা পাশে দুজনে, মানে তোমরা দুজনে কি কারো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না, তোমাদের অবস্থান সেম জায়গায় আছে, রাইট? আচ্ছা, তাহলে প্লেনের সাপেক্ষে তোমরা আছো কোথায়? জড় প্রসঙ্গ কাঠামোতে আসো। আর বাহির অবজারভার সাপেক্ষে তোমরা কোথায় আসো? অজড় প্রসঙ্গ কাঠামোতে আসো। ওকে, আচ্ছা। তো দেখো যে আমরা যদি খুব সহজ করে এখান থেকে আবার একটু বলি যে এখন এখানে বলছিলাম কি আমরা যে ধরো যে তোমার যেই বাসায় যেই মাথার উপর যে ফ্যানটা ঘুরতেছে তাকে তুমি যদি পারফেক্টলি তার লোকেশনটা তুমি জানতে চাও, তাহলে তুমি এখানে এক্স ওয়াই জেড তিনটা স্থানাঙ্ক চিন্তা করে তার লোকেশন জানতে পারবা। আর ধরো যে এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি বলি যে এইখানটা বিন্দু আছে আমাদের, ফর এক্সাম্পল যে এইখানটা বিন্দু আছে আমাদের, এখানটা বিন্দু আছে, এই জায়গাটা ধরো বিন্দু আমাদের এইখানে, এইটা এইটা ধরো এটা কিছু একটা এখানে আছে আমাদের, আমি তার অবস্থান জানতে চাই তাহলে এইখানে বলবো যে এইটা ধরো আমাদের পি অফ এক্স কমা ওয়াই অবস্থানে আছে। তাহলে এই মূল বিন্দুটার সাপেক্ষে, এই যে মূল বিন্দুর সাপেক্ষে, এটা আমাদের মূল বিন্দু ধরা যাক, এটা আমাদের মূল বিন্দু, যে মূল বিন্দু এটা আমাদের ও, এটা আমাদের ধরো এক্স, এটাকে আমাদের ওয়াই, ঠিক আছে ওয়াই। এখন এই বিন্দুটার সাপেক্ষে তোমার অবস্থানটা হচ্ছে কোথায়? তোমার অবস্থানটা হচ্ছে যে এই বরাবর এই উপরে, আর এই বরাবর কি এই দিকে বরাবর, তাই না? আচ্ছা, একটু বাঁকা তারা লাগতেছে মনে হয়। আচ্ছা, এবার ঠিক আছে। তাহলে দেখো যে এই বিন্দুর অবস্থান কত? পি অফ এক্স কম ওয়াই, তার মানে এখান থেকে আমাদের কত? এক্স অক্ষ দূরে, আর এখান থেকে আমাদের উপর দিক থেকে কত? ওয়াই অক্ষ দূরে, ঠিক আছে, এতটুকু দূরে। এইটা হচ্ছে আমাদের এই বিন্দুটার অবস্থান। তাহলে দেখো মূল বিন্দু সাপেক্ষে বলছি না, এই ও বিন্দু সাপেক্ষে, আমার এটা কি এই বিন্দুর জন্য এটা তার প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। আচ্ছা, এবং এটার জন্য একটা ভালো নামও আছে, আমরা বলি অবস্থান ভেক্টর। সো এটা তোমার পরে আসছে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু সাপেক্ষে যখন কোনো বিন্দুর অবস্থান বের করা হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো যে আমরা যদি প্রসঙ্গ কাঠামোটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য আরেকটা জিনিস বোঝাতে ইজিয়ার হবে, সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে যে স্থিতি এবং গতি। এতক্ষণ আমরা এখানে প্রসঙ্গ কাঠামো ফ্রেম অফ রেফারেন্সটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার এখন, যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি এবং আমাদের ইনার্শিয়াল ফ্রেম রেফারেন্স কোনটা এবং নন ইনার্শিয়াল ফ্রেম রেফারেন্স কোনটা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো যে আমাদের এর পরে যে দুইটা টপিক সেটা হচ্ছে আমাদের স্থিতি এবং আমাদের কি গতি। তো দেখো স্থিতি কি? আমাদের প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন যদি এখানে না ঘটে, ঠিক আছে। সো যেমনটা বলছিলাম যে এই যে এই রাস্তাটা যখন তোমাদের একটা গাড়ি ছিল এইখানে, যে সেই বিশ্ববিখ্যাত গাড়িটা, বা ধরো তুমি এইখানে দাঁড়ানো ছিলা, তুমি এইখানে দাঁড়ানোই আসো, এখন তোমার পাশ দিয়া ধরো যে তোমার পাশ থেকে এইখান থেকে যে এই জায়গা থেকে ধরো একটা গাড়ি চলে গেল, বা ধরো যে তুমি এইখানে আসো আর তোমার পাশে একটা গাছ এইখানে ছিল, ঠিক আছে, এখানে একটা গাছ ছিল, এটা গাছ ছিল। এখন ধরো যে এই যে তুমি এখানে দাঁড়াইছিল, সো যখন ধরো এখানে 12টা 2 যখন বাজে, যখন 12টা 2 বাজে, ধরো এটা আমাদের পিএম, ঠিক আছে, তখন তুমি এখানে ছিলা, 12টা 5 সময় তুমি এখানেই আসো, পিএম তুমি এখানেই আসো। তার মানে তুমি কি দেখলা? এখানে তুমি দেখলা যে আসলে তোমাদের কারোই কোনো অবস্থানে পরিবর্তন ঘটে নাই, ঘটছে। তার মানে এটাকে আমরা কি বলবো? যে এটা হচ্ছে আমাদের স্থিতি, মানে সবাই সবার জায়গায় ছিলা, অবস্থানে পরিবর্তন ঘটে নাই। এখন এই গাছ সেটা আসলে আমাদের আইডিয়াল, আমরা তারা স্থিতি বলতে পারবো না, কারণ পৃথিবীও তো ঘুরতেছে, পৃথিবীরও ত্বরণ আছে, রাইট? সো এগুলা মানে আমরা দেখতেছি যে মানে পারফেক্টলি তারা স্থিতি রেস্ট মানে রেস্টে নাই, রাইট? বা ওই যে ফ্রেম রেফারেন্স চিন্তা করি কার সাপেক্ষে বের করতেছে, আসলে কেউই আসলে পারফেক্টলি জড় প্রসঙ্গ কাঠামো না। বাট আমরা এখানে মোটামুটি যেমন পৃথিবীটা আমাদের মোটামুটি আমরা স্থিতি চিন্তা করি, যেটা আমাদের রেস্ট পজিশনে আছে। তো পৃথিবী যদি এখানে স্থির থাকে, তার ভিতরে আমাদের কি আছে? গাছ আছে, গাছের তো অবস্থান হচ্ছে না, তো ওইখানেই আছে। সেই জন্য আমরা বলি যে এটা হচ্ছে আমাদের যে গাছের সাপেক্ষে এটা আমার এইখানে কি আছে? স্থির অবস্থানে আছে, যখন দাঁড়াইছিল এখানে। এখন ধরো যে তোমার যদি এখান থেকে হাঁটা শুরু করে দিই বরাবরে, ধরো যে এই যে তুমি যদি হাঁটা শুরু করো, যদি হেঁটে আসো, তো হেঁটে আসলে হবে কি? যে দেখো যে তুমি এই যে ধরো যে
12:01 সময় তুমি এইখানে ছিলা, PM তুমি এইখানে ছিলা এই বিন্দুতে। আবার ধরো যে 12:05 সময় তুমি যখন দেখলা তখন তোমার আমি গাছের এই পাশে পাইছি এখন, ঠিক আছে। তো দেখো যে এইটা বাহির থেকে আমি হইতেছে অবজারভেশন করতেছি, ঠিক আছে, এই দুটো সিনারি অবজারভেশন করতেছি আমি ধরো। তো তখন এইখানে কি দেখলাম যে তোমার আমি 12:01 দেখলাম এই বিন্দুটায়, যে এই বিন্দুটায়, আর 12:05 দেখলাম তোমার আমি কোথায়, ধরো এইখানে দেখলাম, বি বিন্দু দেখলাম তোমার আমি, ঠিক আছে। এটাই বিন্দু, এটা সরি মাঝখানটা বাদ, যে এইটা এইখানে দেখলাম তোমার আমি। তার মানে দেখো যে সময়ের সাপেক্ষে যে প্রসঙ্গ কাঠামোর, আমি তো এই গাছের সাপেক্ষে চিন্তা করি, গাছের সাপেক্ষে যে গাছের সাপেক্ষে আসলে তোমার অবস্থানে পরিবর্তন হচ্ছে কি না, এখানে এটা হচ্ছে কি আমাদের অবজারভার। তো উনি আমি দেখলাম, আমি এখান থেকে দাঁড়িয়ে দেখলাম যে সময় যখন বাড়তেছে তো সময়ের সাথে সাথে তোমার অবস্থানে পরিবর্তনটা হচ্ছে। তার মানে তুমি এক সময় এইখানে ছিলা, পরে আমি দেখলাম তুমি এই পাশে চলে গেছো হাঁটতে হাঁটতে। তার মানে কার সাপেক্ষে বললাম আমি, গাছের সাপেক্ষে, গাছের সাপেক্ষে তুমি ওই পাশে চলে গেছো। তো এইখানে বলবো কি, এটা হচ্ছে কি আমাদের গতি, মানে অবস্থানের পরিবর্তন ঘটতেছে সময় সাপেক্ষে এবং প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেও তোমার অবস্থানের পরিবর্তনটা হচ্ছে, এগুলো গতি। আর আগের কেসটা দেখো, যদি আমি এইখান থেকে দেখতাম, যে এইখান থেকে দাঁড়াই যদি এখানে দেখতাম, তাহলে আমি যদি বলি যে গাছের সাপেক্ষে তোমার অবস্থানটার কোনো পরিবর্তন হয়েছে কিনা, হ্যাঁ, যদি গাছের সাপেক্ষে তোমার অবস্থানটা আমি দেখতে চাই, তাহলে দেখবো তুমি এখানে স্থিরই আসছো, তুমি এখানে স্থিরই আসছো, তোমার কোনো পরিবর্তন হয় নাই। তো পরিবর্তন না হইলে আমরা বলবো এটা আসলে আমাদের কি স্থিতি, আর গতি কি আমাদের তোমার অবস্থানে পরিবর্তন ঘটবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ব্যাপারটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে যে স্থিতি কি আর গতি কি। তো খুবই সুন্দর টপিক, দূরত্ব ও সরণ। এখানে আমরা তো ভেক্টর পরে আসছি, যে কোনগুলো ভেক্টর আসে কোনগুলো স্কেলার সেটা আমরা জানি। তো দেখো সবার আগে আমরা এটা লিখতে পারি কিনা এখান থেকে, যে আমাদের এই দূরত্বটা আমরা বলবো কি, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি, এবং সরণটা আমাদের জন্য কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, এখন দেখো যে ধরো কোন একজন লোক, সে হচ্ছে ধরো যে সে একটা রাস্তা, ধরো এই যে এই রাস্তাটা দূরে, ধরো এই রাস্তাটা জুড়ে সে হইতেছে মনে করো যে এই যে এরকম করে করে হেঁটে হেঁটে এইখানে আসছে, যে এইখানে আসছে। ধরো যে সে প্রথম ধরো এইখানে ছিল, এইখানে ছিল প্রথমত, তো এইখান থেকে হাঁটতে 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 ধরো সে যে এই বিন্দু থেকে ধরো এইখানে চলে আসছে, ঠিক আছে, তার এখন অবস্থান এই জায়গাটায়, এইখানে তার এখন অবস্থানটা। তো তাহলে আমরা বলবো কি, যে দেখো সে যে এ থেকে বি হয়ে সিতে আসছে, তাহলে সে মোট যে পথটা অতিক্রম করছে এটা আমার জন্য কি হবে, তার দূরত্ব। তাহলে এখানে যদি বলি তার দূরত্ব কি, দেখো তাহলে মোট পথ কত, এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের, ধরো যে আমি যদি বলি এখানে মোট পথ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বি প্লাস কত বিসি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে তুমি যদি চাও যে তোমার, ধরো যে এইখানে ধর তুমি আসো, এখানে ধর তুমি এখন আসো এই জায়গাটায়, এখন তুমি যদি চাও যে তোমার অবস্থান থেকে তোমার বন্ধুর অবস্থানটা কোথায়, এই যে লোকটা ছিল এই হাঁটতে হাঁটতে এইখানে ওইখানে চলে গেছে, তো তাহলে তোমার সাপেক্ষে বা তোমার অবস্থান থেকে তার অবস্থান কোথায়, তো তুমি বলবা যে আমার জায়গা থেকে আমার বন্ধুর অবস্থান ধরো যে সোজা উত্তর দিকে, সোজা উত্তর দিকে, এই সোজা উত্তর দিকে। তো এই তুমি এখানে বললা যে সোজা উত্তর দিক, তুমি একটা দিকে কথা বলছো না এখানে, যে কোন দিকে আছে সে। তো এই যে কোন দিকে আছে, এই নির্দিষ্ট দিকে যখনই আমি তাকে মেনশন করতেছি, তার মানে এই যে এ থেকে সি, এ থেকে সি, এইখানে কোন দিকে, কোন দিকে, এই কথা যখন আমি বললাম সেটা তখনই আমরা এখানে কি বলবো, সেটা হচ্ছে আমার জন্য সরণ। ওকে, তাহলে যে মোট পথ, সে মোট কতটুকু হেঁটে হেঁটে গেছে এইখানে, এটা আমার জন্য কি ছিল, দূরত্ব, ঠিক আছে, এটা ছিল আমার জন্য দূরত্ব।
এটা মনে রাখবা, এটা কি আমাদের দূরত্ব। আর এইটা নির্দিষ্ট কোন একটা দিকে যখন যায় সেটা আমাদের জন্য কি হয়, সরণ। কোন দিক, এটা কি আমাদের জন্য সরণ, কি এটা ভাইয়া, সরণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে বলবো যে নির্দিষ্ট কোন দিকে যখন সে যায় তখন সেটা এখানে কি হয়, সরণ হয়। ওকে, আচ্ছা, ফর এক্সাম্পল ধরো কেউ একজন, এটা রাস্তা, ধরো এটা রাস্তা, এটা রাস্তা, তো কেউ একজন লোক এই রাস্তাটায় সে ধরো যে আঁকা বাঁকা পথে সে হাঁটছে পাগলের মতো কতক্ষণ ধরে। ধরো যে এইটা আমাদের এ বিন্দু ছিল, এটা এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এটা ধরো বি বিন্দু। এখন ধরো যে এসে এইরকম এরকম করে ঘুরে 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 এইখানে এই বিন্দুতে চলে আসছে, ঠিক আছে। তো এরকম যদি সে ঘুরে ঘুরে এখানে আসে তাহলে আমরা বলবো তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এই আঁকা বাঁকা রাস্তাটার পুরোটা যোগ করলে যা হবে সেইটা, আর তার সরণটা কি, এ থেকে বি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সরণ কত দেখো তো, যে এ থেকে সি হচ্ছে তার সরণ। তাহলে সরণ এইখানে কত আমাদের, ইজ ইকুয়াল টু এসি, আর এইখানে সরণ কত বলতো, এটা হচ্ছে আমাদের জন্য সরণ ইজ ইকুয়াল টু এবি। ওকে, তাহলে আমরা এখান থেকে সবসময় মনে রাখবো যে নির্দিষ্ট দিকে সেই যে পথটা অতিক্রমণ করে সেটা আমাদের জন্য কি, সরণ। আর এই কোন দিক ছাড়া সে এই দিক সেই দিক ওই দিক যে দিকেই যাচ্ছে এটার মোট পথটা যোগ করলে যেটা পাবা সেটা কি তার জন্য দূরত্ব। ওকে, আচ্ছা, তো দেখো যে ধরো যে আমি যদি বলি যে এইখান থেকে এই পথটা দূরত্ব হলো 2 মিটার, এখান থেকে এটা আমাদের 3 মিটার, এখান থেকে এটা আমাদের 4 মিটার, এখান থেকে এটা ধরো আমাদের 5 মিটার, আবার ধরো এখান থেকে এখান থেকে এটা আমাদের 6 মিটার, এখানে 6 মিটার। তারপর নাম দেই এগুলোর, এখন নামগুলো কি দেব, ধরো আমাদের এটা হচ্ছে এ বিন্দু, এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের জন্য কি বিন্দু, বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, এটা আমাদের জন্য কি এফ বিন্দু। তো এই এ বি ইকুয়াল টু 2, বি সি ইকুয়াল টু 3, এইটা আবার ধরো যে 1, আবার এইটা ধরো যে আমাদের জন্য আবার 3, আর এটা ধরো 4, ঠিক আছে। এখন তুমি যদি বলো যে একজন লোক যদি এই এ বিন্দু থেকে হেঁটে, যদি এই হেঁটে এই পুরো জায়গাটা যদি এরকম হেঁটে হেঁটে পাগলের মতো আবার যদি এফ বিন্দুতে আসে তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত আর মোট অতিক্রান্ত সরণ কত। তাহলে দেখো এই সিনারিওর ক্ষেত্রে আমরা বলবো তার মোট অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব ইজ ইকুয়াল টু কত, এই যে 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 3 প্লাস 4, কত হবে 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 3 প্লাস কত 4, 7 8 8 আর 10 3 13, যেগুলো ধরো 13 মিটার। আর যদি এখান থেকে আমি জানতে চাই যে এই লোকটার মোট সরণ কত, তাহলে মোট সরণ এই যে এ থেকে এফ, ঠিক আছে, মোট সরণ কি এ থেকে এফ। ওকে, বা তার সরণ কত, তার সরণ হচ্ছে সরণ ইজ ইকুয়াল টু এ থেকে এফ। তার মানে দেখো সরণের ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি কিনা, সরণটা হচ্ছে কি আদি থেকে শেষ অবস্থা। ওকে, সরণের ক্ষেত্রে কি বলবো আমরা, আদি থেকে শেষ, লিখে নাও একটু, সরণ কি আদি থেকে শেষ, আদি থেকে শেষ অবস্থা। সো আমরা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে বা মোস্ট অফ দা কেসে আমরা এই সরণটা ইউজ করব, দূরত্বটা আমাদের তেমন একটা কাজে আসবে না, যেখানে যেখানে লাগবে সেটা আমরা ইউজই করব। ওকে, আচ্ছা, আই হোপ তোমরা এখন দূরত্ব এবং সরণটা বুঝতে পারছো। তো মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশন যেখানে করি আমরা, তো ওইখানে দেখবা যে সরণের আমরা যেই মাত্রাগুলো লিখি বা হচ্ছে তার যখন হইতেছে এইখানে, হ্যাঁ মাত্রা যখন লিখবো এটা সেমই। তো এইখানে দেখো যে আমরা যদি এরকম কিছু একটা বলি, যদি ডেফিনেশন দেখি তো এখানে লেখা আছে কি, কোন বস্তুর অতিক্রান্ত পথের মোট দৈর্ঘ্যকে আমরা কি বলি, দূরত্ব বলি। এখানে যেটা দেখছিলাম আমরা যে দেখো মোট যেই পথটা সেইখানে হাঁটছে এটা তার জন্য কি ছিল, দূরত্ব ছিল, ঠিক আছে। যেমন এইখানে দেখো যে এইখান থেকে এইখানে এসে এইখানে গেছে, আবার এই যে দেখো হাঁটাহাঁটি করে করে এই যে এইখানে আসছে, তাহলে এই টোটাল দূরত্বটা কত, মোট যে দৈর্ঘ্যটা সেটা কি তার জন্য দূরত্ব। আর সরণটা আমাদের জন্য কি দেখো,
কোন গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রমণ করে তাকে কি বলে? বস্তুর সরণ বলে। ওকে, ফর এক্সাম্পল আমি এখান থেকে বলি যে ধরো একটা বস্তু, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবরে, ধরো সে এক্স অক্ষ বরাবরে তার হচ্ছে যে অবস্থান, আমরা এখান থেকে যদি প্রথমত বলি যে এখানে তার হচ্ছে যে ধরো যে তার এখানে কি বললাম, তার অবস্থান এক্স অক্ষ দিকে, ধরো প্রথম ধরো এখানে আমরা আগে স্থানাঙ্ক নেই, তারপর আমরা এখান থেকে দিই। যে এখন দেখো যে এই আমাদের এক্স অক্ষ আর এটাকে আমাদের জন্য ওয়াই অক্ষ, এইবার ধরো যে একটা বস্তু তার এক্স অক্ষ বরাবরে তার অবস্থানের পরিবর্তন, ধরো x1 থেকে সে আমাদের x2 বিন্দুতে আসছে, x1 থেকে সে কোথায় আসছে? x2 বিন্দুতে আসছে। তাহলে দেখো যে এই নির্দিষ্ট দিকে তার অবস্থানের পরিবর্তন আমরা কি বলবো? ডেল্টা এক্স। ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে বলবো আমরা x1 মাইনাস x2। যেহেতু এটা ভেক্টর রাশি, তাহলে তার দিকটাও বলতে হবে যে কোন দিক বরাবর। তাহলে আমরা কি বলবো? এখানে একটা আই ক্যাপ দিয়ে দাও, তার মানে আমাদের কি হচ্ছে? এক্স অক্ষ বরাবরে তার অবস্থানের পরিবর্তন। ওকে, আচ্ছা, যদি আমরা এখান থেকে বলি যে এই বস্তুটা ধরো যে তার হচ্ছে যে প্রথম তার অবস্থান ছিল মূল বিন্দু থেকে 2 মিটার দূরে, 2 মিটার দূরে এই পথটা, তারপরে এখান থেকে সে 4 মিটার দূরে চলে গেছে, এখান থেকে 4 মিটার। তাহলে তার এখানে অতিক্রান্ত দূরত্বটা কতটুকু এখানে, বা সরণটা কতটুকু? সরণ হচ্ছে এখান থেকে এই গ্যাপটুকু, মানে তার এখানে সরণ কি বলবা? তার সরণ হচ্ছে আমাদের যে আদি মাইনাস শেষ, তাহলে কত? যে 4 শেষ অবস্থা মাইনাস আদি অবস্থান, মানে 4 মাইনাস 2i, আর এক্স অক্ষ বরাবরে তার এটা কত? এখানে 2i। ঠিক আছে, এটা হচ্ছে তার সরণ। আর দূরত্ব কত? এই যে এখান থেকে সেইখানে চলে গেছে, এখান থেকে এখানে চলে গেছে, তাহলে 4 দূরে চলে আসছে, এটাই। আচ্ছা, তো দেখো যদি আমাদের এইখানে কখনো বলা হয় যে আমাদের কোনো একটা জিনিসের সরণ কি, তাহলে কি বলবো? নির্দিষ্ট দিকে সে যে পথ অতিক্রম করে সেটা আমাদের জন্য কি? সরণ। ওকে, আর দূরত্বটা কি? দেখো দূরত্ব হচ্ছে কোনো দিক বলা থাকবে না, আমি কোন দিক গেছি না গেছি। ধরো আমি এখানে বলি যে কোন একটা বস্তুর অবস্থান, ধরো যে যেটা বলছিলাম আমরা আগে, ধরো সে এইখানে আসলো, যদি বলা হয় যে একজন লোক আমাদের ধরো হাঁটে, সে ধরো যে কোন একদিকে সে হাঁটে, বা ধরো যে একজন লোক 5 মিটার হাঁটলো, পরে আরো 2 মিটার হাঁটলো, পরে 3 মিটার হাঁটলো, রাইট? কোনো দিক নাই, তার মানে এখানে তুমি যা ক্যালকুলেশন করবে সবটাই তাদের নাকি অতিক্রান্ত দূরত্ব। ওকে, আচ্ছা, তো দেখো এখানে সুন্দর ম্যাপ দেওয়া আছে। একটি বস্তু পূর্ব দিকে √10√3 চলার পর উত্তর দিকে 10 মিটার চললো, বস্তুটির সরণের মান ও দিক নির্ণয় করতে বলছে আমাদের। আচ্ছা, তার মানে দেখো বলছে যে আমরা এখানে পূর্ব পশ্চিম উত্তর দিকগুলো দিয়ে নেই, তাহলে আমরা ভালোভাবে নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের একটা, ধরো যে এইটা হচ্ছে আমাদের এক্সিস, তো ধরো এটা হচ্ছে আমাদের জন্য ধরা যাক পূর্ব দিক, এটা পূর্ব, এটা আমাদের পশ্চিম, এদিক ধরো উত্তর, আর এদিক ধরো কি দক্ষিণ। তো এখন কি বলা আছে? বলা হয়েছে এই জিনিসটা যে একজন লোক হচ্ছে কি আমাদের, সে পূর্ব দিকে √3 গেছে, পূর্ব দিকে সে ধরো এই পথটা তার কত? এই পথটা হচ্ছে তার জন্য যে 10√3, এইটা 10√3। আচ্ছা, তো এরপরে বলছে সে উত্তর দিকে আবার গেছে 10 মিটার, এদিকে সে কত গেছে? 10 মিটার গেছে। তাহলে এই পথটা ছিল কত? 10√3, আর এদিকে কত আছে আমাদের? 10 মিটার আছে। তো বলছে বস্তুটির সরণের মান ও দিক। তাহলে আমরা কি বলছিলাম যে নির্দিষ্ট দিকে তার একটা আমরা সরণ, মানে দূরত্ব বের করব, সেটা কি? সরণ। তাহলে ধরো যে এইখান থেকে এইটুকু, এই মানটা বের করবো আমরা, এটাই আমাদের কি হবে? সরণ হবে। তাহলে এইখানে ধরো এটা বললাম আমরা s ইজ ইকুয়াল টু কত। তাহলে দেখো যে এইখানে খুব সুন্দরভাবে আমরা চাইলে ভেক্টর দিয়েও করতে পারি। যে এইটা জানি, সে আমরা যে
ভেক্টর যে লব্ধির মান ও দিক বের করতাম ওইটাই কি, সেই যে রেজাল্টেন্ট বের করতাম সেটা এখানে যদি আমাদের কি সরণ, ঠিক আছে। তো রেজাল্টেন্ট ওইটা দিয়ে চাইলে করতে পারো, আর পিথাগোরাস অ্যাপ্লাই করলেও হয়ে যায়, যে 10 স্কয়ার প্লাস √3 স্কয়ার তুমি যেটা দিয়ে করো। মধ্যবর্তী কোণটা কত, এখানে দেখো দুইটা ভেক্টর যদি হয়, এটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি হয়, তাহলে মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি যদি কোণটা যদি হয়ে থাকে, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা এখানে সরণটা পেয়ে যাব। তাহলে দেখো সরণের মান, ভেক্টর রাশি কি থাকে, মান ও দিক থাকে না, সরণের মান কত, মান ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি, সেটা হচ্ছে পিথাগোরাস থেকে অ্যাপ্লাই করো যে রুট ওভার যে 10√3 স্কয়ার প্লাস কত 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 10 মানে 100 ইন্টু 3 আর প্লাস কত 100, তাহলে এখানে 300 প্লাস 100 ইকুয়াল রুট ওভার 400, তাহলে ইজ ইকুয়াল টু দেখো কত 20 মিটার। এটা হচ্ছে তার জন্য কি সরণ। তো তার দিকটা কোন দিক হবে, তুমি বলতে পারো যে এই দিক বরাবর, উত্তর দিক বরাবর কত, যে কোনটা দিক বললেই হয়, এই দিক বরাবর চিন্তা করি, তাহলে তার দিক বা থিটা ইজ ইকুয়াল টু, থিটা ইজ ইকুয়াল টু কত tan ইনভার্স, যার সাথে দিক ধরি আমরা, তাহলে 10 এখানে বসাই দিব আমরা, 10 প্লাস কত উপরে আমাদের 10√3 আর নিচে কত আমাদের 10√3 cos থিটা, রাইট, 10√3 cos থিটা উপরে কত আমাদের sin থিটা। তো এটা করলে কত আসবে, যা আসবে তাই কি আমাদের দিক, তাহলে বলবো উত্তর দিকে, এত ডিগ্রি উত্তর দিকে। ওকে, তো তোমরা এখন বুঝতে পারছো যে সরণ আমরা প্রথম কি বললাম, ফ্রেম অফ রেফারেন্স, প্রসঙ্গ কাঠামো কি, এবং তারপরে কি দেখলাম এখানে যে দূরত্ব ও সরণ। আচ্ছা, এইটা কিন্তু ভুলে যাইও না যে দূরত্ব সরণ কি জিনিস আর আমাদের প্রসঙ্গ কাঠামো ওই জিনিসটা কি জিনিস, এটা ভুলে গেলে কিন্তু চলবে না আবার। আচ্ছা।